এই আন্দোলনের প্রত্যেকটা স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে আমরা একটা জিনিস ছিলাম যে আমাদের প্রত্যেকটা ডিসিশন ডেমোক্রেটিক ওয়েতে নিতে হবে, সবগুলো স্টেক হোল্ডারদের সাথে মিশে নিতে হবে। যতগুলো ছাত্র সংগঠন ছিল, মোটা দাগে যতগুলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ছিল, সাংস্কৃতিক কর্মী ছিল, এনজিওস ছিল, যারাই স্টেক হোল্ডার ছিল, আমরা প্রত্যেকের সাথে কথা বলেছি। হয়তোবা সবার সাথে আমরা নিজেরা মিটিং, অধিকাংশ ক্ষেত্রে আমরা নিজেরা মিটিং করতাম, অনেকগুলো ক্ষেত্রে আমরা একটা ভায়া মেনটেন করতাম, তাদেরকে দিয়ে কথা বলাতাম। সো এই ক্ষেত্রেই দেখা যায় যে হলো গিয়ে অনেক সময় দেখা যায় যে প্রত্যেককে নিজের ইন্ডিভিজুয়াল গল্পটা বলেছে এবং সেই গল্পটাকে আসলে গণ অভ্যুত্থানের ইতিহাস বানানোর চেষ্টা করেছে। শেখ হাসিনার পতন করতে হবে। 16 তারিখ রাত্রে আমরা আসলে নিজেদের মাঝে ওই কমিটমেন্টটা নিয়ে ফেলি যে আমরা আসলে শেখ হাসিনার পতনটা করব। 17 তারিখের ঘটনা আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হয়েছিল, আমরা সেগুলো আসলে বাড়াবো না। আমি আলাপটা তার পরবর্তীতে নিয়ে যাচ্ছি। এর মাঝে হলো গিয়ে অনেকগুলো ঘটনায় ঘটেছে, আমাদেরকে গুম করে ফেলা হয়েছিল। আমার নিজেকে হলো গিয়ে যখন আমি ডিবির তারা খাই, তারপর হলো গিয়ে আমার একটু পালিয়ে থাকতে হয়েছে। সো আমি একদম এক লাফে 25 তারিখের ঘটনার দিকে যাচ্ছি। 25 তারিখে হলো গিয়ে আমরা যখন হলো গিয়ে গণস্বাস্থ্যে আসিফ ভাই এবং নাহিদ ভাই এই দুজন ডেকেছিল আমাদেরকে এবং ডেকে কয়েকটা নির্দেশনা দেয়, বলেছিল লিগ্যাল সেল এবং স্বাস্থ্য সেল গঠন করার জন্য। সো স্বাস্থ্য সেলের দায়িত্বটা নিয়েই আসলে আমরা প্রত্যেকটা হসপিটালে যাচ্ছিলাম। যারা হলো গিয়ে আহতরা আছে, শহীদরা হয়েছে, তাদের একটা তালিকা করা এবং সেই তালিকাগুলো হলো গিয়ে পাবলিকে ইসে দেয়া। তার জন্য আমরা শুরুতে হলো গিয়ে ঢাকা মেডিকেল আসার কথা ছিল, কিন্তু সেদিনই আসলে ঢাকা মেডিকেলে শেখ হাসিনা এসেছিল, আমাদের আসলে ওই বাস্তবতাটা ছিল না। পরবর্তীতে আমরা আরেকটা হটস্পট ছিল উত্তরার যে বাংলাদেশ মেডিকেল, সেখানে যাই। সেখানে আসলে প্রাথমিকভাবে ডক্টররা আমাদেরকে অসহযোগিতাই করেছিল, তারা ভয় পাচ্ছিল। তবুও আমরা আসলে কয়েকজন রোগীর সাথে দেখা করতে পারি, পেশেন্টের সাথে দেখা করতে পারি, কয়েক আহতদের কিছু শহীদদের লিস্ট নিই। পরবর্তী যখন আমরা হলো গিয়ে কুয়েত মৈত্রী হসপিটালের দিকে যাই, তখনই হলো গিয়ে ওইখানের ভেতরে আমাদেরকে হলো গিয়ে ডিবি সহ এনএসআই, ডিজিএফ, এনএসআই সহ ইন্টেলিজেন্সের যারা ছিল তারা আসলে ওইখান থেকে ব্লক করে। সেই জায়গা থেকে আসলে আমাদের এক্সিট নেওয়াটা আমরা আসলে আশা করিনি যে আমরা সেখান থেকে বেঁচে ফেলতে পারবো। সো ওই সময়ের ভিতরে আমি আমার বড় ভাই আহনাফ সাইদ খানকে কানেক্ট করি, কারণ ওই সময় আমরা আসলে ইন্টারনেট অফ ছিল, কাউকে সেভাবে কোনো কিছু পাচ্ছিলাম না, কানেক্ট করতে পারছিলাম না। কোনোভাবে ইন্টারনেট কানেক্ট করতে পেরেছি। তখন আহনাফ ভাইকে যখন আমি কানেক্ট করি, আহনাফ ভাই আমাদেরকে একজনের নম্বর দেয়, মুনতাসির রহমান। তো মুনতাসির ভাইয়ের সাথে হলো গিয়ে কানেক্ট করার পর উনি আসলে আমাদেরকে কয়েকটা কন্ট্যাক্ট দেয়, যে কন্ট্যাক্টের উপর বেস করে আমরা শুরুতে হলো গিয়ে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, তাদের হেড অফিস ছিল, সেই হেড অফিসে আমরা ইনিশিয়ালি আশ্রয় নিই। আমাদেরকে তখন একটু সিনেম্যাটিক মনে হতে পারে ব্যাপারটা, যে আমরা যখন ওখান থেকে এক্সিটটা নিই, আমাদের হলো গিয়ে একের পর এক হলো গিয়ে আমরা দেখতে পারছিলাম যে ইন্টেলিজেন্সের লোকেরা, ডিবিরা হলো গিয়ে অফিস কুয়েত মৈত্রী হসপিটালটাকে ঘেরাও করতেছে। সো ওই জায়গার ভিতর থেকে আমরা শুরুতে বের হই এবং একটা অ্যাম্বুলেন্স, উত্তর অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে আমরা ওইখানের ভিতরে হলো গিয়ে একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারি। এবং অ্যাম্বুলেন্সের ভিতরে আমাদের সাথে মাহিন ভাই ছিলেন, আব্দুল হান্নান মাসুদ ভাই ছিলেন, এবং আব্দুল হান্নান মাসুদ ভাইয়ের একজন বড় ভাই, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েন, গাফফার ভাই আমাদের সাথে এসেছিলেন পরবর্তীতে যখন আমরা আটকা পড়ি এই নিউজটা শুনে। সো আমরা তখন হসপিটালে মাহিন ভাইকে অসুস্থ বানিয়ে, অসুস্থতার করে আমরা হলো গিয়ে ওই হসপিটাল থেকে এক্সিট নেই। এবং তখন আমাদের পেছনে একের পর এক, আমরা শুরুতে দেখতেছিলাম একটা বাইক তারা করতেছে, তারপর দুইটা বাইক, তার পেছন থেকে একটা, দুইটা, তিনটা করে গাড়ি জড়ো হয়েছিল। আমি ধন্যবাদ দিতে চাই সেই অ্যাম্বুলেন্সের ওই বাইকে, যদিও তার কন্ট্যাক্ট নম্বরটা নেওয়া হয়নি, আমি কৃতজ্ঞতা জানাতে চাই। আমি জানি না এই মেসেজটা তার কাছে পৌঁছাবে কিনা। তো ওই মানুষটা আসলে অনেকগুলো লাশ যেহেতু ক্যারি করেছিলেন, অনেকগুলো শহীদ ভাইয়ের লাশ যেহেতু ক্যারি করেছিলেন ওই সময়ের ভিতরে, উনি আমাদের এই হেল্পটা করেছিলেন। উনি খুবই জান প্রাণ বাজে লাগিয়ে হলো আমাদের বাঁচিয়েছিলেন। সো এর পরবর্তীতে এবং ওর পর থেকে আন্দোলনের লিডটা আসলে আমাদের তিনজনের হাতে চলে এসেছিল। আমাদেরকে আসলে ওই দায়িত্বটা নিতে হয়েছিল। আমাদেরকে আসলে আমাদের ভাইরা একটা কথা স্পষ্টভাবে বলেছিলেন যে আন্দোলনের ভিতরে যে মাঠে থাকবে সে লিডার, যে ফেস করবে সে লিডার। আন্দোলনের ভিতরে সিনিয়ররা যারা ছিল তারা একটা কথা সবসময় বলছে, আমি থাকি, তুমি থাকো, বা অন্য যেই থাকুক সেটা ম্যাটার করে না, যে আন্দোলনে থাকবে সে ওই সময় লিড দিবে, যে অন কমান্ডে থাকবে সেই লিড দিবে। তো আমরা ওই জিনিসটাকে সবসময় ক্যারি করেছিলাম। আমরা আসলে নেতৃত্বকে আসলে পুঞ্জীভূত করার ইচ্ছা বা আগ্রহ কারোই এখানে ছিল না। আমরা সবসময় একটা জিনিসই চেয়েছি, আন্দোলনটা যাতে স্বতঃস্ফূর্ত হয় এবং সেই স্বৈরাচারী শেখ হাসিনার যে পতন, সেই পতনের যে জার্নি, সেই জিনিসটা যাতে নিশ্চিত করা যায়। সো এর পরবর্তীতে কিছু মানুষকে আসলে কৃতজ্ঞতা স্বীকারই করে আমি শহীদুল আলম ভাই, আমাদের যে ড্রিক গ্যালারির প্রতিষ্ঠাতা, তাকে ধন্যবাদ দিতে চাই। উনি পরবর্তীতে ওর পরে আমাদেরকে ওইখানে আশ্রয় দেন। তার এক বন্ধু ছিল, তার গুলশানের একটা স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে আমাদের থাকার ব্যবস্থা করেন। যেহেতু হলো গিয়ে ওই সময়ের ভেতরে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল, আমাদেরকে ওখানে উনি থাকার ব্যবস্থা করেন। সেখান থেকে আমাদের যেতে হয় হলো গিয়ে আমরা আরেকজন মানুষকে কৃতজ্ঞতা জানাতে চাই। উনি নাম প্রকাশটা আমি করছি না, উনি একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং হলো গিয়ে বাংলাদেশে একটি স্বনামধন্য স্টার্ট ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার্ট তার সিইও, যে তার ওয়াইফ, তিনি আমাদেরকে এই আশ্রয়টা দেন।
পরবর্তীতে মানবাধিকার সংস্থার একজন হলো গিয়ে পরিচালক লেলিন ভাই, আপনারা অনেকেই চেনেন। লেলিন ভাইয়ের মাধ্যমে আমরা ডিওএইচএসে যাই। ডিওএইচএসে ওয়াহিদ ভাই নামে একজন খুবই আমার খুব পছন্দের একজন মানুষ, ওনার বাসার ভিতরে উনি উঠি এবং এই মানুষগুলো আসলে আমাদের ওই হেল্পটা করেছে, যাদেরকে আমাদের আশ্রয়টা দিয়েছিল, যার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমি কয়েকটা লাইন অ্যাড করেই আসলে এই জিনিসটা শেষ করব। সেটা হলো গিয়ে এই আন্দোলনের প্রত্যেকটা স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে আমরা একটা জিনিস ছিলাম যে আমাদের প্রত্যেকটা ডিসিশন ডেমোক্রেটিক ওয়েতে নিতে হবে, সবগুলো স্টেক হোল্ডারদের সাথে মিশে নিতে হবে। যতগুলো ছাত্র সংগঠন ছিল, মোটা দাগে যতগুলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ছিল, সাংস্কৃতিক কর্মী ছিল, এনজিওস ছিল, যারাই স্টেক হোল্ডার ছিল, আমরা প্রত্যেকের সাথে কথা বলেছি। হয়তোবা সবার সাথে আমরা নিজেরা মিটিং, অধিকাংশ ক্ষেত্রে আমরা নিজেরা মিটিং করতাম, অনেকগুলো ক্ষেত্রে আমরা একটা ভায়া মেনটেন করতাম, তাদেরকে দিয়ে কথা বলাতাম। সো এই ক্ষেত্রেই দেখা যায় যে হলো গিয়ে অনেক সময় দেখা যায় যে প্রত্যেককে নিজের ইন্ডিভিজুয়াল গল্পটা বলেছে এবং সেই গল্পটাকে আসলে গণ অভ্যুত্থানের ইতিহাস বানানোর চেষ্টা করেছে। সো এইরকম আসলে 10টা গল্প ছিল এবং সত্য এবং মিথ্যার যে পার্থক্যটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভুলিয়ে যাওয়া হয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসের ক্ষেত্রে। সো আমরাও চাইবো যারা আসলে ডকুমেন্টেশন নিয়ে কাজ করেন তারা ইতিহাসগুলো নিয়ে করবেন, সঠিক ইতিহাসকে সংরক্ষিত করবেন। এবং একটা জিনিস 1 তারিখ রাতের বেলায় যখন আমরা নিশ্চিত হয়ে গিয়েছিলাম বা তারও আগে থেকেই যে স্বৈরাচারী শেখ হাসিনার পতনটা ঘটবে, তখনই আমাদের ইনিশিয়ালটা মাথায় আসে যে আমরা কাকে নেক্সট গভর্নমেন্ট হিসেবে দেখতে চাই। তো আমরা 3 জন ছিলাম ওই সময়, আব্দুল কাদের ভাই আমাদের পাশে ছিলেন না, বাট আমরা 4 জন মিলে ডিসিশনটা নিতাম। সো আমরা যখন কথা বলি 3 জনই এক কোয়েশ্চেনটা আমি তুলেছিলাম এবং 3 জনই একসাথেই হলো গিয়ে উত্তর দেয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নাম, যে কে আসতে পারে। সো এই জিনিসটা আসলে একটা ম্যাজিক্যাল মুভমেন্টে ছিল যে, এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি আসলে একজন ম্যাজিশিয়ানের মতো তিনি বাংলাদেশটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সো এই জিনিসটা আমরা 1 তারিখ রাতে মোটামুটিভাবে একটু ইনিশিয়ালি আমরা ভেবে রেখেছিলাম। আর 2 তারিখের গল্পটা আসলে একটু মনে হয় টাচ দিয়ে রাখা উচিত, যে দ্রোহযাত্রার যে ঘটনাটা, দ্রোহযাত্রার জন্য হলো গিয়ে মেঘমল্লার দা আমাকে একটু কানেক্ট করেছিল। মেঘমল্লার দা আমাকে যখন কানেক্ট করে, আমি মেঘমল্লার দাকে একটা কথা বলেছিলাম যে দাদা, এই মুহূর্তে তো 1 দফার ঘোষণাটা দিয়ে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে, আরও কয়েকজন আমাদেরকে হলো গিয়ে এই জিনিসটা করে। বাট আমরা একটা জিনিস নিশ্চিত ছিলাম যে ক্যাম্পাসে ঢুকতে হবে এবং শহীদ মিনারটাকে দখল দিতে হবে। যেহেতু হলো গিয়ে দ্রোহযাত্রার ক্ষেত্রে ফ্রন্টে যারা ছিল তারা হলো গিয়ে ফ্রন্টে ওই সময়ের ভিতরে যারা যাবে তারা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে পরিচিত যারা ফেস লিডার তারা ছিল না। আমরা চেয়েছি আমরা একটা যে শুরুতে তাদের না করলেও আমাদের যতগুলো নেটওয়ার্ক আছে আমরা প্রত্যেককে পুশ করেছিলাম যে তাদের পেছনে সেদিন যেতে, কারণ আমরা এই জায়গা থেকেই করেছিলাম তারা যেহেতু শহীদ মিনারে যাবে এবং একবার যদি আমরা শহীদ মিনার দখল করতে পারি, তারপরের দিন আমাদের রাজনৈতিক বাস্তবতা এবং আন্দোলনের বাস্তবতা তৈরি হবে, যার পরের দিন আমরা 1 দফাটা ঘোষণা করতে পারবো। সো আমরা আমাদের সর্বশক্তি যতটুকু ছিল, যতগুলো স্টেক হোল্ডার ছিল, সবাইকে মোবিলাইজ করি যে দ্রোহযাত্রার পেছনে আসলে ওই দিন মুভটা করার জন্য। এবং সেদিনই আসলে দেখা গিয়েছে যে শহীদ মিনার যখন মুক্ত হয়েছে, স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পতনের দিকে আমরা আরও 1 ধাপ এগিয়ে যাই। এবং রাতে আমরা প্রত্যেকটা সময় কথা বলেছিলাম এবং 3 তারিখ তো আলটিমেটলি সেই ঘটনাটা চলেই এসেছে, 1 দফার ঘোষণা হয়। 4 তারিখে যখন হলো গিয়ে আমরা যে লং মার্চ টু ঢাকাটা সেটা আগে করবো নাকি পরে করবো সেটা নিয়েও আসলে আমাদের মাঝে যখন কথাবার্তা বলছিল, ওই সময় আমরা আসলে একমত হয়ে গিয়েছিলাম যে আমাদের মাঝে একদিন আগিয়ে নিয়ে আসতে হবে। সো যেহেতু সময় সংক্ষিপ্ত, অনেকগুলো ঘটনা বলতে পারতেছি না, কোনোদিন হয়তো বা নিজেই লিখবো, নিজে আসলে অনেকগুলো বড় করে ঘটনাগুলো বলবো। এই আন্দোলনের ভিতরে আমি লাস্ট 2টো কথা বলেই আমি ঘটনা শেষ করব। আন্দোলনের লিডারশিপে যারা ছিল প্রত্যেকটা মানুষের ভিতরে আমি বিশ্বাস করি যে এখানে একটা রুহানিয়াত ছিল, তাদের মাঝে একটা ইন্টারনাল কানেকশন ছিল, ইন্টারনাল বন্ডিং ছিল। হয়তোবা সবসময় আমরা একজন এক একজনের মেসেজ কনভে করতে পারি নাই, একসময় এক একজনকে বলতে পারি নাই যে কী করতে হবে কী করতে হবে না, কিন্তু আমাদের মাঝে যেহেতু অনেক দীর্ঘদিনের জার্নি ছিল, আমরা বুঝতে পারতাম কখন কী করতে হবে এবং সেই অনুযায়ী ডিসিশন নিয়েছি। এবং আল্লাহ সহায় ছিল বলে আসলে এই ঘটনাগুলো আসলে সম্ভব হয়েছে। এবং সেকেন্ডারি যারা মাঠে ছিল সেই মানুষদের কৃতজ্ঞতা দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। যেই মানুষগুলো মাঠে ছিল, যারা নেতৃত্ব দিয়েছে সেইটা থেকে যারা একদম রাজপথে ছিল, আমি সমাজের ছিন্নমূল মানুষদের তাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে বলে আমি জানি না কতটুকু অ্যাড্রেস করা হচ্ছে। সামনে গভর্নমেন্টের বড় বড় মানুষজনরা বসে আছেন, রাজনৈতিক দলের যারা আছেন, স্টেক হোল্ডাররা বসে আছেন, আপনারা যারা নীতি নির্ধারক আছেন তারাই ঠিক করবেন। এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যে বলা হচ্ছে, সবগুলো স্টেক হোল্ডারদের কথা নিয়েই তো, তাদের মতামত নিয়েই তো একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের ফ্রন্টলাইনার ছিল সমাজের চাই ছিন্নমূল মানুষেরা, যাদের আসলে কিছু হারানোর ছিল না। আপনারা তাদেরকে কানেক্ট করবেন, এইটাই। সময় আসলে অনেক কম, অনেকবার আসলে খোঁজা দিয়েছেন যাতে শেষ করা হয়, এই জন্য আমি ধন্যবাদ দিচ্ছি আমাকে ফ্লোর দেওয়ার জন্য। ইনশাল্লাহ একদিন লম্বা করে বলা যাবে, সেই ইতিহাস বলবো। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। 1 জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press এক ফোঁটা হলুদও নেই।